মৌসুমী বিশ্বাসের লেখা গল্প পথিক। মহুয়া বিছানায় শুয়ে ছটফট করে। ঘুম ওকে ধরা দেয় না। ছেলে পাশে নাক ডেকে ঘুমোচ্ছে। পাশের ঘরে দরজা ভেজিয়ে তন্ময়ের নাসিকা গর্জন জানান দিচ্ছে যে সেও ঘুমরানির বশীভূত। নিশতি রাতে অতন্দ্র প্রহরীর মতো মহুয়া একা জেগে আছে। মহুয়া সেই ছোট্ট থেকে ঘুম কাতুরে। যেখানে যেমনভাবে ওকে রাখা হোক না কেন, ঘুম পেলেই ওর ঠিক ঘুমিয়ে পড়ে। সেই ঘুমপিয়ারি মহুয়ার চোখে আজ 3 মাস ধরে ঘুম নেই। ঘুম ওকে ত্যাগ করেছে, ও ঘুমকে ত্যাগ করেনি। একটু ঘুমোতে পারলে ওর মনে হয় ওর দুঃখ কষ্টের দহন জ্বালায় একটু হলেও কমতো। কিন্তু না, ঘুম ওর চোখে অধরাই থেকে গেছে। মহুয়া ওর ঘরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদের ফ্ল্যাটটা 2 BHK, খুব একটা বড় নয়, আবার ছোটও নয়। ওদের 3 জনের ছোট্ট সংসার। মহুয়া একটু একটু করে বহু যত্ন ভালোবাসা দিয়ে এই সুখের নীড়খানি গড়ে তুলেছিল। সেই সুখের নীড়ে বাস করত এক কপত আর কপতি, আর ওদের ঘর আলো করে ওদের এক ফুটফুটে ছানা। আনন্দে আমোদে ভালোবাসায় ভরা ছিল ওদের ছোট্ট নীড়খানি। এই বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে আছে মহুয়ার হাতের পরশ। বিয়ে হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে তন্ময় ওকে কলকাতার একচিলতে ভাড়া বাড়িতে এনে তুলেছিল। সেই প্রথম দিন থেকে মহুয়া একটি নিজস্ব সুখের নীড়ের স্বপ্ন দেখেছিল। আর তন্ময় মহুয়ার সেই স্বপ্নকে ওদের প্রথম বিবাহবার্ষিকীতেই সফল করেছিল। এই 2 কামরার ফ্ল্যাটটা তাই মহুয়ার কাছে অনেক স্মৃতির ভাণ্ডার, ভালোবাসার স্মৃতিচিহ্ন। বিয়ের পর মহুয়া তন্ময়ের কাছে কিছু চায়নি, শুধু বলেছিল, তুমি আমায় একটা বাড়ি করে দেবে, যেটা হবে আমার নিজস্ব। সেই বাড়ি হবে আমার স্বপ্নের তাজমহল, আর তুমি আমার শাহজাহান, আর আমি তোমার মুমতাজ। তন্ময় হেসে বলেছিল, হুকুম মঞ্জুর বেগম সাহিবা। ওরা দুজন দুজনকে খুব ভালোবেসে পরস্পরের কাছে এসেছিল। 7 পাকে বাঁধা পড়েছিল। সুন্দর ভবিষ্যতের কত প্ল্যানিং ওরা করেছিল। ছেলেকে নিয়ে কত স্বপ্ন মহুয়া বুনেছিল। ওদের ফ্ল্যাটটা আর 5টা সাধারণ ফ্ল্যাটের চেয়ে একটু আলাদা। তন্ময় পরে কিছু টাকা খরচ করে মহুয়ার মনের মতো করে ইন্টেরিয়ার ডেকোরেশন, ফলস সিলিং করে দিয়েছিল। ব্যালকনি, বেডরুম, ড্রয়িং রুম, সুন্দর সুন্দর ফার্নিচার আর দামি দামি ইনডোর প্লান্ট দিয়ে ওর ছোট্ট ফ্ল্যাটখানি তন্ময় ওকে সাজিয়ে দিয়েছিল। মহুয়ার কাছে তাই এই বাড়ি ইট কাঠ পাথরে তৈরি হলো এটি ওর কাছে ভালোবাসার মহল, প্রেমের স্মৃতিচিহ্ন। আজ প্রায় 20 বছর ধরে ওরা দুজন এই বাড়িতে বসবাস করছে। তার মাঝে সংসারে বাবাইয়ের প্রবেশ ঘটেছে। আজ সেই ভালোবাসার মহলে ঝড় উঠেছে, এক উত্তাল মাতাল ঝড়। সেই সুখের নীড়ের দিকে দুর্বার গতিতে ছুটে আসছে। মহুয়া খুব বুদ্ধিমতী। ও আগাম আন্দাজ করেছিল যে ওর সংসার এক তুফানের মুখোমুখি হতে চলেছে। সেই মতো প্রিকশন মহুয়া নিয়েছিল। কিন্তু সেই মাতাল ঝড়ের সামনে ওর প্রতিরোধ খড়কুটোর মতো উড়ে গিয়েছিল। মহুয়া তন্ময়কে বিশ্বাস করেছিল। এই তন্ময় একদিন মহুয়ার জন্য পাগল ছিল। ওর পাগলামির জন্য মহুয়াকে অনেক সময় অপদস্থও হতে হয়েছে। এক কথায় তন্ময় ছিল ওর পাগল দিওয়ানা। তাই ওর প্রতি মহুয়ার অগাধ আস্থা ছিল। কিন্তু নির্বোধ মহুয়া বুঝে উঠতে পারেনি যে পুরুষ সুন্দরের পূজারী। ওরা সুন্দর খোঁজে। ভালো সুন্দর ফুল দেখলেই সেই ফুলের মধুর লোভে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তন্ময় চাকরি সূত্রে কলকাতা থেকে বেঙ্গালুরু ট্রান্সফার হয়ে যায়। তন্ময় মহুয়াকে সঙ্গে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মহুয়া তখন জিদ ধরে। মহুয়ার যুক্তি ছিল, আমি কোথাও যাব না, তোমার সঙ্গে ঘুরে বেড়ালে ছেলে মানুষ হবে না, তাই তুমি যাও, আমরা মন পাল্টানোর জন্য কিছুদিন করে গিয়ে থেকে আসবো তোমার কাছে। তন্ময় মহুয়ার যুক্তি মেনে নিয়েছিল। তন্ময় বেঙ্গালুরু পাড়ি দেয়। কলকাতায় মহুয়া ছেলে থেকে যায়। প্রথম দিকে সব ঠিক ছিল। তন্ময় দিনে অন্তত 4 বার করে ফোন করত। রাতের বেলায় সারাদিন শেষে মহুয়ার সঙ্গে ছেলের সঙ্গে ভিডিও কলে কথা বলতো। ইতিমধ্যে একবার মহুয়া ছেলেকে নিয়ে বেঙ্গালুরু থেকে ঘুরেও এসেছে। মহুয়া খুব খুশি, ছেলেরও খুব আনন্দ। অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলেই আবার বাবার কাছে ছুটি কাটাতে যাবে। সেই মতো পরিকল্পনাও হয়ে গেল। কিন্তু 1 বছরের পর থেকে তন্ময়ের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন মহুয়া খেয়াল করতে শুরু করলো। ফোনের সংখ্যা কমে যেতে থাকলো। ভিডিও কলে কথা বলতেও
ওর অনাগ্রহ ধরা পড়তে লাগলো। বাড়ি তো বছরে একবারই ও আসতো। যেবার ওরা মা ছেলে যেত সেইবার আর তন্ময় বাড়ি আসতো না। কিন্তু ওরা না গেলেও বাড়ি আসার ইচ্ছেটা তন্ময়ের আস্তে আস্তে কমতে থাকলো। মহুয়া প্রশ্ন করলেই অবান্তর যুক্তি অজুহাত দেখায়। আজকাল অল্প কথাতেই রেগে যায়। তন্ময় খুব ভালো ছেলে আর ভালো একজন হাজব্যান্ড ছিল, কিন্তু কর্পোরেট জগতের বিলাসবহুল জীবনের হাতছানি ওকে মাদকাসক্ত করে তুলেছিল। হাতে প্রচুর অর্থ, প্রচুর বিলাসিতা ওকে বিপদগামী করে তুলেছিল। সংসারে টাকার প্রসঙ্গ এলেই, ছেলের পড়ার খরচে টাকার কথা বললেই তন্ময় রেগে যেত। ছেলের পড়াশোনা, সংসার, মহুয়ার শরীর কোনো কিছুতেই ওর আর আগ্রহ ছিল না। মহুয়া কিছু একটা আন্দাজ করে। তন্ময়কে না জানিয়ে ছেলেকে নিয়ে বেঙ্গালুরু পাড়ি দিল। মহুয়ার সব সন্দেহ ঠিক হলো। মহুয়া ঘরে ঢুকেই অবাক। মদ্যপ তন্ময় বিছানায় শুয়ে আছে। বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে মদের বোতল, প্লেটে মাংসের টুকরো ইত্যাদি ইত্যাদি। মহুয়া সব থেকে বেশি অবাক হলো ওদের গেট খুলে দিল একজন মহিলা, যে সারা রাত তন্ময়ের ঘরে ছিল। একান্তে ওরা সময় কাটিয়েছে, রাত কাটিয়েছে। মহুয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো। সেই অজ্ঞাত মহিলা তন্ময়কে ঘুম থেকে ডেকে তুলল। তন্ময় তো সুরাসক্ত, জ্ঞান নেই, তবু সেই অবস্থায় মহুয়ার ছেলেকে দেখে চমকে গেল। সঙ্গে সঙ্গে ভূত দেখার মতো লাফ দিয়ে বিছানা থেকে উঠে মহুয়াকে নিয়ে পাশের ঘরে চলে গেল। ছেলের সঙ্গে টুকটাক কথা বলে ওকে টিভি চালিয়ে দিল, আর সেই অজ্ঞাত মেয়েটিকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বিদায় দিল। মহুয়া ঘরে গিয়ে বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। ওর চোখে তখন আগুন ঝরে পড়ছে। মহুয়া বলে ওঠে, ছি ছি তন্ময়, ছি, তুমি শেষ পর্যন্ত আমায় ঠকালে। আমি তোমায় বিশ্বাস করেছিলাম তন্ময়। কত স্বপ্ন নিয়ে আমরা বাবাইকে পৃথিবীতে এনেছিলাম, আর সেই তুমি, যে একদিন এই মহুয়ার জন্য পাগল ছিলে, আজ তারই অনুপস্থিতিতে অন্য একজন মেয়ের সঙ্গে সহবাস করছো। তোমার না বউ আছে, তুমি না এক সন্তানের বাবা। কোথায় গেল তোমার নীতিবোধ, সততা? সব শেষ করে ফেলেছ। তন্ময় আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে, মহুয়াকে বোঝাতে চায়। মহুয়া ওর কোনো কথাতেই কান দেয় না। ও তন্ময়কে পরিষ্কার বলে দেয়, এখান থেকে তোমার পাত্তারি গুটিয়ে কলকাতায় ফিরে যেতে হবে। আর এখানে এক মুহূর্তও নয়, দরকার হলে চাকরি ছেড়ে দেবে। আমি নুন ভাত খেয়ে জীবন কাটিয়ে দিতে পারবো, কিন্তু তোমাকে ছাড়তে পারবো না। তন্ময় চুপ করে থাকে। তন্ময় মহুয়াকে বলে, পরে আমরা কথা বলবো, এখন তোমরা রেস্ট নাও, আমি অফিস করে আসি, দেখছি কি করা যায়। সন্ধেবেলা তন্ময় 3টে টিকিট নিয়ে বাড়ি ফেরে। ঘরে এসেই বলে, তৈরি হয়ে নাও, আমরা কলকাতায় ফিরে যাব। মহুয়া ঘটনার আকস্মিকতায় বিস্মিত। ওরা কলকাতায় ফিরে আসে। মহুয়ার মনে খুব আনন্দ। ওর ভালোবাসা ওর কাছে আবার ফিরে এসেছে। আবার এই ছোট্ট নীড়ে ওরা 3জন পরস্পরকে ভালোবেসে বাঁচবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে তন্ময় একটু কাজ আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। মহুয়া কোনো সন্দেহ করেনি, কারণ অনেক দিন পর বাড়ি এসেছে, তাই হয়তো পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে গেছে। এই ভেবে মহুয়া মনকে সান্ত্বনা দিয়েছে। সন্ধেবেলা মহুয়া ছেলের পছন্দসই সব খাবারের প্যাকেট আর ছেলের জন্য মহুয়ার জন্য দামি দামি গিফট নিয়ে তন্ময় ঘরে ফেরে। মহুয়া তন্ময়কে বলেনি, আজ ওদের বিয়ের দিন, তাই মহুয়া সারা বাড়িটা ফুল দিয়ে সাজিয়েছিল। তন্ময়ের পছন্দের খাবার রান্না করেছিল। নিজের সংসারের জমানো টাকা দিয়ে তন্ময়ের জন্য খুব দামি একটা ঘড়ি কিনে এনেছিল। তন্ময় বরাবর দামি ঘড়ি পরতে ভালোবাসে। মহুয়া সেটা জেনেই তিল তিল করে জমিয়ে একটা ভালো ব্র্যান্ডের দামি ঘড়ি ওর জন্য কিনেছিল। সারা বাড়িটা গোলাপের গন্ধে ভরে উঠেছিল। তন্ময়ও খুব খুশি। ওর চোখে মহুয়া খুশির ঝলক দেখেছিল। ওরা দুজনে কেক কেটে পরস্পরকে গিফট দিয়ে আদরে ভালোবাসায় ভরিয়ে দিল। মহুয়ার হিডেন নেকলেসের স্বাদ অনেক দিনের ছিল। তন্ময় আজও সেই অপূর্ণ স্বাদকে পূর্ণতা দিল। ওরা দুজনেই দুজনকে একান্তে পেয়ে আপ্লুত, সুখের সাগরে ভাসমান একটা নৌকা, যার দুজন কাণ্ডারি। তন্ময় ও মহুয়ার কাছ থেকে ব্র্যান্ডেড ঘড়ি পেয়ে খুব খুশি। রাত বাড়তে থাকে, ছেলে ঘুমিয়ে পড়ে। তন্ময় ঘরের আলোগুলো একটা একটা করে নিভিয়ে দেয়, কারণ এখন
এই মুহূর্তে ও আর মহুয়ার চোখে চোখ রাখতে পারবে না। এখন ও যে কাজটা করতে যাচ্ছে তার জন্য ও লজ্জিত, কুণ্ঠিত। ঘরের গোলাপ তার তরতাজা ভাব কাটিয়ে ক্রমশ নুয়ে পড়ে। তন্ময় মহুয়ার কাছে এগিয়ে আসে, ওকে ঘনিষ্ঠ করে জড়িয়ে ধরে। মহুয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। তন্ময় মহুয়াকে জড়িয়ে ওর কাঁধে মাথা রেখে বলে, মৌ, আমি তোমায় খুব ভালোবাসি, বাসবো সারা জীবন। কিন্তু মৌ, তুমি কি আমায় ক্ষমা করতে পারবে? মহুয়া স্বামীকে আরও ঘনিষ্ঠ করে জড়িয়ে ধরে বলে, কিসের ক্ষমা? কেন ক্ষমা? শোনো, মানুষ মাত্রই ভুল করে। আমি আর তোমার কাছে কিছু শুনতে চাই না। তুমি ফিরে এসেছো, ব্যাস, আর আমার কিছু চাই না। তন্ময় বলে, আমায় মুক্তি দাও মৌ। আমি বিরাট ভুল করে ফেলেছি। আমার সন্তান ওর গর্ভে। আমায় ছেড়ে দাও। তোমার কাছে আমি হাত জোর করে ভিক্ষা চাইছি। বলো, আমায় ভিক্ষা দেবে? আমি যদি ওকে গ্রহণ না করি তবে ও আমার কেরিয়ার শেষ করে দেবে। ও আমাকে ফাঁসিয়ে দেবে। বলো, তুমি কি চাও, আমার জীবন না মৃত্যু? মহুয়া হতবাক হয়ে তন্ময়ের দিকে চেয়ে থাকে। তবে আজ সারাদিন তন্ময় যা কিছু করেছে সব মুক্তির জন্যই আগাম প্রস্তুতি। ছি তন্ময়, ছি, তুমি এতটা নিস! আমি ভাবতে পারছি না। আমি তোমায় মুক্তি দেব না। আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে আমি অন্যের ভবিষ্যৎ গড়ে দিতে পারবো না। তন্ময় ওকে আশ্বাস দেয়, তোমাকে মোটা টাকা মিউচুয়ালের জন্য দেওয়া হবে, তাই দিয়ে তোমাদের চলে যাবে। তাছাড়া বাবাইয়ের জন্য আমি আছি, তুমি চিন্তা করো না। মহুয়া বিদ্রূপীর হাসি হেসে বলে, বাহ তন্ময়, বাহ, তোমার নিজের মুক্তির জন্য আমায় টাকা দেবে, আমার ভবিষ্যৎ গড়ে দেবে। আর আমার কি হবে? আমায় কে দেখবে? আমি কি নিয়ে বাঁচব? তন্ময়, টাকাটাই কি জীবনের সব? টাকা ছাড়া অন্য কোনো কিছুর মূল্য তোমার কাছে নেই? আমার সুখ, আমার এতদিনের ভালোবাসা সব তোমার কাছে মূল্যহীন? মহুয়া শুধু তন্ময়ের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে। তন্ময় ওকে বোঝাতে চায়। মহুয়া ওর দেওয়া হীরের নেকলেস ছুঁড়ে ফেলে দেয়, ঘরের সব গোলাপ ডাস্টবিনে ফেলে আসে, আর মোমবাতি টুকরোগুলো দিয়ে ওর ভালোবাসার মানুষের দেওয়া সব গিফটে আগুন ধরিয়ে দেয়। তন্ময় দাঁড়িয়ে সব দেখে। মহুয়া আর কোনো কথা বলে না, নিজের ঘরে গিয়ে ছেলের পাশে চুপ করে বসে থাকে। পরের দিন তন্ময় ফিরে যায়। মহুয়ার উদ্দেশ্যে একটা চিঠি লিখে রেখে যায়। চিঠির বয়ানে পরিষ্কার লেখা, তন্ময় মুক্তি চায়। যে তন্ময় একদিন ওকে পাওয়ার জন্য বাকি দুনিয়ার সঙ্গে লড়াই করে ওকে হাসিল করেছিল, আজ অন্য কাউকে পাওয়ার জন্য ওকে আস্থা করে ছুঁড়ে ফেলতে চায়। মহুয়া একান্তে বিলাপ করে, তোমরা সব পারো, প্রয়োজনে ভালোবাসতে পারো, আবার অপ্রয়োজনে ছুঁড়ে ফেলে দিতেও পিছপা হও না। নারী কি তোমাদের কাছে শুধুমাত্র খেলার সামগ্রী? চাইলেই পেয়ে যাবে, আর পাওয়া হয়ে গেলে, আশ মিটে গেলে ছুঁড়ে ফেলে দেবে। এত সস্তা ভাবো তোমরা আমাদের? আমার জীবনেও অনেক ভ্রমর এসেছে, আমি সেই ভ্রমরের চারপাশ কখনো মারাইনি। আর তুমি আমায় ভুলে, আমার ছেলেকে ভুলে, সংসার ভুলে অন্য নারীতে মন হারিয়ে দিলে। এই তোমার শিক্ষা, রুচি, সততা, মনুষ্যত্ব? মহুয়া ঠিক করে নিয়েছে জোর করে কারোর জীবনে কাঁটা হয়ে থাকবে না, ওকে মুক্তি দিয়ে দেবে। ডিভোর্স ফাইলে 3 মাস পর তন্ময় কলকাতায় এসেছে। আগামীকাল ওদের ডিভোর্সের দিন ধার্য হয়েছে। আজকের দিনটাই এই ফ্ল্যাটে মহুয়ার জীবনের শেষ দিন। যদিও ছেলের পড়াশোনার জন্য তন্ময় ওকে যত দিন খুশি এই ফ্ল্যাটে থাকার স্বাধীনতা দিয়েছে। তন্ময় এককালীন 50 লক্ষ টাকা ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। মহুয়া জানে ওই টাকায় ও কোনোদিন স্পর্শ করবে না, মরে গেলেও না, পড়ে থাকবে ছেলের ভবিষ্যতের কাঠামো গড়ার ভিত হয়ে। যদি ওর প্রয়োজনে লাগে সেই ভেবেই মহুয়া এই টাকা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। তন্ময় কলকাতায় এসে এই বাড়িতেই উঠেছে, তবে মহুয়ার সঙ্গে 4 চোখের মিলন হয়নি। মহুয়া ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গেছে, তবে পরিষেবা দিয়েছে। তন্ময় সানন্দে গ্রহণ করেছে। এই লোকটাকে এখনো ঘৃণা করে। একদিন যাকে ভালোবেসে ঘর বেঁধেছিল আজ তাকেই ওর 2 চোখের বালি বলে মনে হয়। তন্ময় খুব শান্তিতে অকাতরে ঘুমোচ্ছে।
আজও শান্তির দিন। আগামীকাল সকালেই ও মুক্তির ছাড়পত্র পেয়ে যাবে। আবার 7 পাকে বাঁধা পড়বে, মালা বদল হবে, শুভ দৃষ্টি হবে। নতুন জীবন সঙ্গী নিয়ে নতুনভাবে আবার পথ চলা শুরু করবে। আর মহুয়া, সে তো অনাদরে অবহেলায় ওর বাবার বাড়ির জীর্ণ রংচটা ঘরের এক কোণে সমাজের অপমান হজম করে জীবন মৃত হয়ে বেঁচে থাকবে। মহুয়া ভাবে, মা ছেলেতে বাকি সময়টুকু কাটিয়ে দেবে। ওর পেটে মা সরস্বতীর জ্ঞান আছে, মাথায় বুদ্ধি আছে, তাই দিয়ে কিছু একটা ঠিক জুটিয়ে নেবে। তারপর সরকারি চাকরির পরীক্ষাগুলোতে বসবে। এখনো বয়স আছে, যদি ঠাকুর কৃপা করেন তবে ঠিক কিছু না কিছু একটা হয়ে যাবে। দরজার ফাঁক দিয়ে তন্ময়কে মহুয়া দেখতে পাচ্ছে। ছেলেও অকাতরে ঘুমোচ্ছে। ও তো পুতুল নাচের পুতুল, বাবার ইশারায় নাচছে। ওর এখানে কোনো ভূমিকা নেই, বক্তব্য নেই। ও শুধু নীরব দর্শক। মহুয়ার খুব ইচ্ছে করছে শেষবেলায় একটু তন্ময়ের কাছে গিয়ে বসতে, মাথার চুলে বিলি কেটে দিতে। আগে রাতে ঘুম না এলে তন্ময় মহুয়াকে ওর চুলে বিলি কেটে দিতে বলতো। মহুয়া রাত জেগে ওর চুলে বিলি কেটে দিত। আজ সব স্মৃতি। তন্ময়ের শরীর আগের থেকে ভালো হয়েছে। মনের রং, শরীরে নতুনের ছোঁয়া, সব কিছু ভালো হয়েছে। আর মহুয়া দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। মহুয়া নিজেকে সামলায়। ভোরের আলো ফুটতে থাকে, চারদিকের প্রকৃতি জেগে ওঠে। মহুয়াও বিনিদ্র রাত্রি যাপন করে বিছানা ত্যাগ করে। সকালে তন্ময় গাড়ি নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে। ছেলেকে সঙ্গে নিয়ে যেতে চায়। মহুয়াকে ওর গাড়িতে যেতে অনুরোধ করে। মহুয়া মনে করলে ওর অনুরোধ প্রত্যাখ্যান করতে পারত, কিন্তু করল না। কারণ এই জীবনে এই শেষবারের জন্য ওরা একই পথের পথিক। দুপুরের পর ওদের দুজনের পথ আলাদা, মত আলাদা, গতিও ভিন্ন। গাড়িতে সবাই বাকরুদ্ধ হয়ে বসে থাকে। মহুয়া শুধু আর চোখে তন্ময়কে দেখে, মানুষটাকে বুঝতে চেষ্টা করে। কিন্তু যতবার বোঝার চেষ্টা করেছে ততবারই ও ব্যর্থ হয়েছে। দুজন দুজনকে আর চোখে পরখ করে। শেষ পর্যন্ত তন্ময় নীরবতা ভেঙে কথা শুরু করে। মৌ, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি। তোমার ফোন নম্বর আমার ফোনের সবার উপরে সেভ করা আছে। শুধু তোমার একটা কল, দেখবে আমি তোমার দুয়ারে এসে দাঁড়িয়ে আছি। মহুয়া চুপ করে থাকে। আজকে ওর আর কান্না পাচ্ছে না। মনটাকেও পাথরের মতো শক্ত করে নিয়েছে। ওরা কোর্টের ভিতরে প্রবেশ করে। সব কাজ শেষ করে ওরা বাইরে বেরিয়ে আসে। তন্ময় ভারমুক্ত। ওর খুশি ওর দু চোখে উপচে পড়ছে। মহুয়া আর ওখানে দাঁড়ায় না, ছেলেকে চলে আসার কথা বলে। মা, আমি বাবার কাছেই থাকবো, তুমি চিন্তা করো না। তোমার কাছেও যাব। বাবার সঙ্গে থাকলে আমার কেরিয়ার সেটেলড হবে। বেঙ্গালুরুতে অনেক সুযোগ। মা, তুমি আমাকে বাধা দিও না, আর মন খারাপও করো না। মহুয়া যেন দু চোখে অন্ধকার দেখল। ও কি শুনছে? ও নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ওর বাবাই ওর সঙ্গে থাকবে না? ও ওর বাবার সঙ্গে থাকবে? বিশ্ব সংসারে আজও একা। ও নিজের বলতে আর কেউ রইল না। নিয়তি, তুমি এইভাবে আমায় আঘাত করলে, প্রতিশোধ নিলে। মহুয়া আর চোখ তুলে তাকায় না, বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ও চিরদিনের চেনা দুজন মানুষ আজ বিশ্ব সংসারে ওকে একা করে দিয়ে নিজেরা নতুন সুখের সন্ধানের সম্মুখপানে এগিয়ে চলেছে। ওদের যাওয়ার পথের দিকে মহুয়া তাকিয়ে থাকে। ওই দুটি ছায়া, যারা একদিন ওর আত্মার আত্মীয় ছিল, আজ তারাই ওর চোখের সামনে পথিক বেশে চেনা পথ ছেড়ে ওকে ছেড়ে অন্য পথে হেঁটে যাচ্ছে। পেছন ফিরে তাকানোর অবকাশ ওদের নেই। ওদের আজ বড় তারা। ওরা নিজেদের গুছিয়ে নিতে চায়। আর মহুয়া ক্রমশ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মহুয়া কি পারবে এই নিকষ গাঢ় অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসতে? দূর থেকে ভেসে আসছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাইয়ে। সেই সুরের মূর্ছনায় যেন আকাশ বাতাস ভেসে যাচ্ছে। সারিবদ্ধ হয়ে ছেলে মেয়ের দল দাঁড়িয়ে আছে। সকলের চোখ বন্ধ, যেন প্রত্যেকে ঈশ্বরের কাছে করজোড়ে প্রার্থনায় মগ্ন। আর ওদের সামনে দাঁড়িয়ে আছে এক ধ্যানমগ্ন তপস্বিনী। পরনে সাদা শাড়ি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, নিতান্তই নিরাভরণ। কিন্তু ওর ব্যক্তিত্ব, ওর চোখের জ্যোতি,
ওকে রক্ত মাংসের মানবীতে পরিণত করেছে। প্রার্থনা শেষ হলে ছেলে মেয়ের দল সারিবদ্ধ হয়ে নিজের নিজের শ্রেণীকক্ষে প্রবেশ করে। স্কুলের হেড দিদিমণিও প্রার্থনা শেষে নিজের ঘরে প্রবেশ করে। ওর দৃষ্টি তখন টেবিলে রাখা একটা চিঠির দিকে। চিঠিতে বড় বড় হরফে ওর নাম জলজল করছে। মানুষটি বুঝতে পারল এটা ওর নিতান্তই ব্যক্তিগত চিঠি, তাই পরম আগ্রহ ভরে চিঠিখানি হাতে নিল। আজ দীর্ঘ 20 বছর পর কোনো চিঠি ওর নামে এসেছে, তাও আবার বিদেশ থেকে। সাদা বসন পরিহিতা সেই মানুষটি চিঠিটি খুলে পড়তে চায়, কিন্তু ও যে বিদ্যা মন্দিরে অবস্থান করছে সেখানে ব্যক্তিগত চাওয়া পাওয়া অনুভূতিগুলোকে সংবরণ করে রাখতে হয়, তাই নিজের বাড়িতে গিয়ে খুলে দেখবে এই ভেবে চিঠিখানি নিজের ব্যাগে রেখে দেয়। দিনের শেষে কর্মক্লান্ত শরীর নিয়ে মিশন থেকে দেওয়া নিজের একচিলতে ঘরে ফিরে আসে। তারপর হাত মুখ ধুয়ে ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দেয়। তখন চিঠির কথা মনে পড়ে। ব্যাগ থেকে চিঠিটা বের করে খামটা খোলে। খাম খুলেই সেই নারী অবাক হয়ে যায়। 20 বছর আগে হারিয়ে যাওয়া দুটি নাম, দুটি অবয়ব ওর মানসপটে ভেসে ওঠে। 20 বছর আগের স্মৃতি আজও দগদগে ঘা হয়ে ওকে দগ্ধ করছে। চিঠির প্রথমেই মা সম্বোধন। মহুয়া আকাশ থেকে পড়ে। এ চিঠি কি তবে ওর জীবন থেকে 20 বছর আগে নির্বাসনে চলে যাওয়া ছেলের? এতদিন পর ওর মায়ের কথা মনে পড়েছে। মহুয়ার চোখের সামনে ভেসে ওঠে বছর 15-র এক দামাল যুবকের ছবি, যে শুধুমাত্র নিজের কেরিয়ারের কথা ভেবে তার মাকে ছেড়ে বাবার সঙ্গে অন্য রাজ্যে পাড়ি দিয়েছিল। 20 বছর আগে এক কোলাহল মুখরিত কোর্ট চত্বর থেকে এক বাবা আর তার ছেলে এক অসহায় মাকে একা করে ফেলে চলে গিয়েছিল। চলে যাওয়ার সময় পিছন ফিরে তাকানোর প্রয়োজনটুকু ওরা অনুভব করেনি। আজ এত বছর পর ও কি চায়? ওর সেই চেনা রক্তমাংসের মা আজ থেকে 20 বছর আগে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। এখন যে বেঁচে আছে সে ওর মা নয়, ওর মায়ের প্রেতাত্মা। সেই কোমল রক্তমাংসের মানবী আজ বজ্রকঠিন লৌহ মানবীতে পরিণত হয়েছে। মন থেকে প্রেম, প্রীতি, ভালোবাসা, মোহ, মায়া সব এখন কর্পূরের মতো উবে গিয়ে সেখানে শুধু ঘৃণা আর বিদ্বেষ বাসা বেঁধেছে। ওরা ছেড়ে চলে যাওয়ার পর শূন্য হাতে মহুয়া নিজের বাবার বাড়ি ফিরে এসেছিল। তারপর শুরু হয়েছিল ওর লড়াই, এক কঠিন তপস্যা, যেখানে অভীষ্ট লক্ষ্যে পৌঁছনোই একমাত্র অভিলাষ। আর সেই তপস্যার কঠিন ব্রতে সামিল হয়েছিল মহুয়ার বাবা মা। জয় এসেছিল 1 বছরের মধ্যেই। সমাজের ভ্রুকুটিকে উপেক্ষা করে 1 বছরের মাথায় মহুয়া সারদা মিশনে চাকরি পেয়ে যায়। এই মিশনে চাকরি পাওয়ার পিছনে রয়েছে গোপন ইচ্ছা। মহুয়া ও তনু, দেহ, মন সব কিছু ওর আরাধ্য দেবতার পায়ে সমর্পণ করে দিয়েছিল। নিজের জীবন, নিজের আত্মা, শরীর সব কিছু মহুয়া ঠাকুরের পায়ে নিবেদন করেছিল। ও মনে প্রাণে সন্ন্যাসিনী, এক গভীর তপস্যায় নিমগ্ন এক সাধিকা। সময়ের সঙ্গে সঙ্গে একে একে আপনজন ওকে ছেড়ে চলে যায়। যত বেশি মহুয়া ঐহিকভাবে একলা হয়েছে, তত বেশি করে নিজেকে মহুয়া ঠাকুরের কাছে উৎসর্গ করেছে। বাবা মা যতদিন বেঁচে ছিলেন ততদিন সঙ্গের অভাব হয়নি ওর, কিন্তু ওরা চলে যাওয়ার পর নির্জনপুরীতে মহুয়া যেন আরও বেশি করে একলা হয়ে পড়ল। তখনও পাকাপাকিভাবে এই মিশনের একটা আবাসনে থাকতে শুরু করলো। সকালে নিজের আবাসনের সামনে এক ফালি জমিতে নিজের হাতে লাগানো কিছু ফুল গাছের পরিচর্যা করে, আর বিকেলে অনাথ শিশু পথশিশুদের পড়ায়, আর সন্ধেবেলা ঠাকুরের গান করে। ইচ্ছুক ছাত্রছাত্রী এলে ওদের একটু সাহায্য করে। ব্যাস, দিন শেষ। এইভাবেই 20টা বছর কেটে গেল। ও আজ বয়োবৃদ্ধা, বয়সের ভারে শরীর নুজো হয়ে পড়েছে। প্রতিদিন প্রতিটি রাত ও মনে প্রাণে একজনের অপেক্ষা করেছে, ঈশ্বরকে ডেকেছে, কিন্তু ঈশ্বর ওর ইচ্ছে পূরণ করেনি। কিন্তু আজ যখন ও সব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এক অতি মানবীতে রূপান্তরিত হয়েছে, তখন পেছন ওকে কেন ডাকছে? আজ থেকে 20 বছর আগে ও ওর অতীতকে পেছনে ফেলে এসেছে। ওর তো আর পেছনের মোহ নেই, ও তো এখন নির্মোহ। ওর তো আর কোনো ঐহিক চাওয়া পাওয়া কামনা বাসনা নেই। ও এখন শুধু শেষ প্রহরের ডাকের অপেক্ষায় প্রহর গোনে। চিঠির প্রতিটি ছত্র শুধু অনুতাপ আর বিরহের যন্ত্রণায় ভরা। বাবার সঙ্গে বেঙ্গালুরুতে গিয়ে বাবাই বিটেক কমপ্লিট করে, তারপর এমটেক করে। পড়াশোনার চাপে আর এই দুঃখিনী মায়ের কাছে ওর আশা হয়ে ওঠেনি। তারপর কর্মের সন্ধানে বিদেশে পাড়ি।
সেখানে গিয়ে গৃহে গৃহস্থ জীবনে প্রবেশ। সব কিছু গুছিয়ে নেওয়ার পর রক্তের টানে জোয়ার এসেছে। এবার নিজের কেরিয়ার সেটেলড হয়ে যাওয়ার পর জনম দুঃখিনী মাকে দেখার ফিরে পাওয়ার অভিলাষ জেগেছে। তাই তো এই পত্র। আর তন্ময়, সে নিশ্চয়ই খুব ভালো আছে। না, ওর দ্বিতীয় সংসারও টেকেনি। ওর দ্বিতীয় স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। তন্ময়কে ধনে প্রাণে শেষ করে সুখ পাখি সুখের সন্ধানে খাঁচা থেকে উড়ে গেছে। বর্তমানে তন্ময় খুব অসুস্থ। ছেলে সঙ্গে করে নিয়ে গেছে। ওর দ্বিতীয় পক্ষের একটি মেয়ে হয়েছিল, সেটি বিকলাঙ্গ। সেই মা ওকেও ত্যাগ করেছে। যাওয়ার সময় ওর বোঝা তন্ময়ের ঘাড়ে চাপিয়ে গেছে। ছেলে এখন বিধ্বস্ত। ওর এখন মাকে বিশেষ প্রয়োজন, কারণ ক্যান্সারগ্রস্ত বাবা আর বিকলাঙ্গ বোন ওর ঘাড়ে। তাই ওর একজন পটু আয়া চাই। আর সেই পটু আয়া বাস করে 7 সমুদ্র 13 নদী পারের এক অজ পাড়া গায়ে। স্বার্থ মানুষকে এতটা নিচ করতে পারে, মহুয়া ভাবতে পারে না। এই ছেলে যে ওর, এটা ভাবতে এখন ওর লজ্জা হচ্ছে। স্বার্থের জন্য সেই 20 বছর আগে ছেড়ে যাওয়া মাকে আবার মনে পড়েছে। সেটা কতটা আন্তরিক আর কতটা স্বার্থের, কতটা প্রয়োজনের, সেটা মহুয়া ভালোভাবেই অনুভব করে। মহুয়া নীরবে হাসে। ভাগ্য দেবতার উপর এতদিনও রাগ করত, আজ থেকে ও আর বিধাতার উপর রাগ করবে না। মহুয়া কর্মের উপর বরাবর বিশ্বাসী, কিন্তু কর্মফল যে ঈশ্বর এইভাবে হাতে নাতে দেয় সেটা চাক্ষুষ দেখতে না পারলেও চিঠির প্রতিটি ছত্রের বর্ণনায় ও এক অদ্ভুত তৃপ্তি অনুভব করে। এটা ওর প্রতিহিংসা নয়, এটা কর্মফল। ইহজগতের ভালো মন্দ সব কর্মের ফল তোমাকে এই জগতেই ভোগ করে যেতে হবে। দুঃখ সব সময় পাপের হয়, সেটা যেমন ঠিক নয়, তেমন পাপের শাস্তি তোমাকে ইহজীবনে পেতেই হবে, এটা চিরসত্য। তবে কি তন্ময় ওর কর্মফল ভোগ করছে? হতে পারে, তবে ওর জীবনের সঙ্গে আর ওদের কর্মফলকে মহুয়া কোনো মতে সংশ্লিষ্ট হতে দেবে না। ওর জীবন আজ থেকে 20 বছর আগে ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওদের জীবনের সঙ্গে মহুয়ার জীবনের আর কোনো মেলবন্ধন যোগসূত্র নেই, থাকবে না। চিঠির শেষ ছত্রে তন্ময়ের হাতের লেখা। তন্ময় গভীরভাবে অনুতপ্ত, ক্ষমাপ্রার্থী। জীবনের শেষবারও মহুয়ার সঙ্গে দেখা করতে চায়। ওর কাছে মার্জনা ভিক্ষা চায়। মহুয়া কি আদৌ তন্ময়কে ক্ষমা করতে পারবে? আর ক্ষমা করার ওকে, ক্ষমা করবেন স্বয়ং ঈশ্বর। তিনি পাপী তাপী সকলকেই ক্ষমা ভিক্ষা দান করেন। মহুয়া তন্ময়ের কাছ থেকে পাওয়া টাকা তন্ময়ের অ্যাকাউন্টেই ফিরিয়ে দিয়েছিল। ওর ভিক্ষা মহুয়া কোনোদিনই স্পর্শ করতো না, কিন্তু ছেলের কথা ভেবে না বলেনি। কিন্তু ছেলেই যখন ওকে ত্যাগ করে বাবার সঙ্গে চলে গেল, তবে মহুয়ার আর টাকার কি প্রয়োজন? তাই মহুয়ার দয়ার দান ঘৃণা ভরে ফিরিয়ে দিয়েছিল। বাবা ছেলে দুজনেই কিছুদিন পরেই মহুয়ার বাবার বাড়ির ঠিকানায় চিঠি পাঠিয়েছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। ওরা ওর সঙ্গে অনেকভাবে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। তারপর অনেক খোঁজাখুঁজির পর এই ঠিকানার খোঁজ পেয়েছে ওরা। মহুয়া ইচ্ছাকৃতভাবে ওর ঠিকানা গোপন রেখেছিল। বাড়ির চিঠি ওর হাতে এসেছিল, কিন্তু ও পড়া তো দূরের কথা, খুলে দেখার প্রয়োজনটুকু অনুভব করেনি। বিচ্ছেদের রাতগুলো ওর কাছে ভয়ানক ছিল। সেই সময় ওর মা ওকে বলেছিল, নিজেকে ঠাকুরের কাছে সমর্পণ করো, দেখবে তোমার দুঃখ আর তোমার নয়, সেই দুঃখ সমগ্র মানব জাতির হয়ে তোমাকে ঐশ্বরিক শান্তিতে ভরিয়ে দেবে। মহুয়া ওর মায়ের কথা শুনেছিল। মনের এক কোণে আজও একটু হলেও দুর্বলতা বাসা বেঁধে আছে। তাই ছেলের এই আহ্বানে আর তন্ময়ের এই দুঃসময়ে মহুয়ার মন বারবার চেয়েছিল একবার চোখের দেখা দেখে আসতে। কিন্তু ওর মনের গহনে যে শক্তি ওকে সব প্রতিকূল পরিস্থিতিতে শক্তি যোগায়, সেই শক্তি স্পষ্ট করে ওকে জানিয়ে দিয়েছে, আর পেছনে নয়, এবার থেকে তোমার দৃষ্টি হবে সব সময় সম্মুখ পানে। কোনো বন্ধন, কোনো আসক্তি, কোনো মায়া তোমার এই ঈশ্বরের দান রক্তমাংসের শরীরকে বাঁধতে পারবে না। মহুয়া ক্রূর হাসি হাসে, তারপর চিঠিখানি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। আজ সংসারী জীবনের সাতকাহনের গল্প শেষ। এবার থেকে সাধিকা মহুয়ার জীবন শুরু, যেখানে শুধু রয়েছে ওর প্রাণের দেবতা আর ওর বাগানে ফোটা কচি কচি মুখ, যাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার গুরুদায়িত্বে ওর এই নশ্বর শরীর সর্বদা নিয়োজিত থাকবে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।